শুরু করি। আজকে আমরা শুধু বেসিক ক্লাস করব। বেসিক ক্লাস করার আগে তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রাখছি। এই যে প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে অংশীদারি অংশীদারি কারবারের মূল ভিত্তি হলো, দেখো চুক্তি হলো অংশীদারি কারবারের মূল ভিত্তি। এইটা তোমাদের প্রশ্নটা আসবে আসবে আসবে, তোমরা এটা পরিকলকে ডাইরেক্ট লিখে নিতে পারো, মানে এতটা ইম্পর্টেন্ট, এটা আসবে তোমাদের 100%। চুক্তি হলো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি হলো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, বা চুক্তি হলো অংশীদারি ব্যবসায় কারবারের মূল ভিত্তি। এই প্রশ্নটা তোমাদের এইবার ইনশাল্লাহ আসবে আসবে, আমি 1000% শিওর দিচ্ছি, ইনশাল্লাহ এটা আসবেই। এই প্রশ্নটা তোমরা এত ভালো করে শিখবা যেন সম্পূর্ণটাকে বইয়ের ভাষায় লিখতে পারো। তারপর দেখো, আমরা যে বেসিক ক্লাসটা করতেছি, প্রথমে দেখো আমরা লাভ লোকসান হিসাবে চারটা দিছি। এখানে লাভ লোকসান হিসাবে চারটা। দেখো ডেবিট দিক দিয়ে আমাদের যে এই হিসাবগুলো আসবে, ডেবিট দিক দিয়ে আমাদের মূলধনের সুদ আসবে, এটা মুখস্থ রাখবা। মূলধনের সুদ আসবে, বেতন আসবে। যদি পশ্চাতে থাকে মনে রাখবা, চারটা যেন দিতেছি, এই মূলধনের সুদ পশ্চাতে থাকলে আমরা আনবো, বেতন থাকলে পশ্চাতে আমরা আনবো, কমিশন থাকলে আমরা পশ্চাতে আনবো, ঋণের সুদ পশ্চাতে থাকলে আনবো, মুনাফার অংশ যদি ব্যবসার মধ্যে লাভ হয় তাহলে মুনাফার অংশ, আর মুনাফার অংশ ডেবিট পাস দিয়ে বসে, এটা হচ্ছে ডেবিট পাস। এটা হচ্ছে ডেবিট পাস, মুনাফার অংশ ডেবিট পাস দিয়ে বসে। দেখো তোমরা ডেবিট দিক দিয়ে এই যে এই হিসাবগুলাই বসে, আরো হিসাব আছে কিন্তু তোমাদের এই হিসাবগুলো আসে না। এই হিসাবগুলো একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা হিসাব যদি ডেবিট পাশে তোমরা মুখস্থ রাখতে পারো, তাহলে অংশীদারি ব্যবসায় তোমরা নিশ্চিত লাভ লোকসান কোনো সমস্যা হবে না। লাভ লোকসান সমস্যা না হলে অংশীদারদের মূলধন হিসাবে কোনো সমস্যা হবে না। এখান থেকে তোমাদের নিশ্চিত একটা অঙ্ক আসবে আসবে, এখান থেকে কখনো মিস হয় না। এই অধ্যায় থেকে কখনো তোমাদের অঙ্ক মিস হয় না, এই কারণে তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে আয়ত্ত করে নাও। ডেবিট পাশে এই এন্ট্রিগুলো আসবে, আর ক্রেডিট পাশে দেখো নিট মুনাফা, নিট লাভ অথবা নিট মুনাফা, এটা দুইটা নামে হইতে পারে, যে নামই থাকুক একই নাম কিন্তু। নিট লাভ অথবা নিট মুনাফা, এটা পোস্টে উল্লেখ থাকবে, এটা পোস্টের শেষের দিকে উল্লেখ থাকে। নিট লাভ অথবা নিট মুনাফা, এটা পোস্টের শেষের দিকে উল্লেখ থাকে, এটা আমরা ক্রেডিট পাশে বসাবো। উত্তোলন সুদ, এইটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। উত্তোলন সুদ ধরাটাই তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করো যে উত্তোলনের সুদ কিভাবে বের করে। তিনটা ধরন আছে উত্তোলনের সুদ বের করা, আজকে আমরা এই বেসিক ক্লাসটার মধ্যে ভালো করে শিখবো। উত্তোলনের সুদ ক্রেডিট পাশে বসে, তারপর পণ্য উত্তোলন ক্রেডিট পাশে বসে, তারপর ক্ষতির অংশ যদি ক্ষতির অংশ হয় তাহলে ক্রেডিট পাশে, আর লাভের অংশ হলে এটাকে লাভকে বলা হয় মুনাফার অংশ, মুনাফার অংশ হয় ডেবিট পাশে। এটা আমরা অঙ্ক করার সময় ভালো করে তোমাদের বুঝিয়ে দিব। তোমরা এই চারটা মুখস্থ তোমাদের কার কার আছে একটু কমেন্টে জানাও। কার কার আছে একটু কমেন্টে জানাও দ্রুত। একটু কমেন্টে জানাও। চারটা কার কার মুখস্থ আছে? আর প্রশ্নটা অবশ্যই তোমরা মুখস্থ করে নিবা। চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি অথবা চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা এবার তোমাদের আসবেই। সবারই মুখস্থ আছে নাকি? তাহলে চলো এখন আমরা উত্তোলনের সুদটা বের করার নিয়মটা জানি নাকি? কে কে জানতে চাও উত্তোলনের সুদটা কিভাবে বের করে? কি বুঝি না। এই যে সবাই বলতেছো মুখস্থ আছে, ভেরি গুড, সবার মুখস্থ আছে, মানে এটা আমরা খুব সহজে আয়ত্ত। কিসে আমি
নিতে পারবো অঙ্কগুলা। চারটা মুখস্থ থাকলে আমরা অঙ্কগুলা পারবো। ডেবিট পাশে কোনগুলা বসে, ক্রেডিট পাশে কোনগুলা বসে, চারটা আমরা মুখস্থ থাকলে অঙ্কগুলা পারবো। জিহাদ বলতেছে নাই স্যার মুখস্থ। হ্যাঁ, যদি মুখস্থ না থাকে এখনই মুখস্থ করে নেও। ডেবিট পাশে কোনগুলা বসে দেখো, উত্তোলনের মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, মুনাফার অংশ। অতিরিক্ত মূলধন থাকলেও এই মূলধনের সুদের সাথে যোগ হবে, অতিরিক্ত মূলধন থাকলেও অতিরিক্ত মূলধনের সুদ আসবে, এই মূলধনের সুদের সাথে যোগ হবে। ডেবিট পাশে মূলধনের সুদ আসবে, তারপর অতিরিক্ত মূলধন থাকতে মূলধনের সুদের সাথে যোগ হবে। বেতন, বেতন থাকলে পশ্চাতে আসবে, কমিশন থাকলেও পশ্চাতে আসবে, ঋণের সুদ পশ্চাতে, ঋণ থাকলে পশ্চাতে ঋণের সুদ আনতে হবে। ঋণের সুদ কখনো পশ্চাতে উল্লেখ থাকবে না, ঋণের সুদ কখনো পশ্চাতে উল্লেখ থাকবে না। ঋণের সুদটা আমরা ঋণ থাকলে ঋণের সুদ ধরতে হবে। কিভাবে ধরবো আমরা এখন বুঝিয়ে দিব। তারপরে মুনাফার অংশ, লাভ হলে, ব্যবসার মধ্যে লাভ হলে মুনাফার অংশ হয়, ব্যবসার মধ্যে লাভ হলে মুনাফার অংশ হয়। তারপরে ক্রেডিট পাশে দেখো, নিট লাভ অথবা নিট মুনাফা, এটা দুইটা নামই হয়, যে নামে হোক। এটা তোমরা দেখবে পোস্টের শেষে টাকাটা দেওয়া থাকবে, এটা সরাসরি আইনা প্রথমে বসাবে ক্রেডিট দিক দিয়ে। তারপরে উত্তোলনের সুদ আমরা এটা বের করে নিতে হবে। যদি সুদ দেওয়া থাকে তাহলে আর বের করার দরকার নাই, যদি সুদ দেওয়া না থাকে তাহলে বের করে নিতে হবে। পণ্য উত্তোলন পশ্চাতে দেওয়া থাকলে আমরা লিখবো, তবে হ্যাঁ, পশ্চাতে দেওয়া থাকলে আমরা কখন লিখবো না এটাও তোমাদের জানতে হবে। যদি বলা হয় পশ্চাতে পণ্য উত্তোলন আছে এবং হিসাবভুক্ত করা হয়েছে, তাহলে এটা থাকলেও আসবে না। ভালো করে খেয়াল করো, পণ্য উত্তোলন পশ্চাতে আছে, আবার লিখেও দিছে পণ্য উত্তোলন হিসাবভুক্ত করা হয়েছে, তাহলে কখনোই পশ্চাতে আসবে না। যদি কিছু না লেখা থাকে তাহলে আসবে, আর যদি বলা থাকে হিসাবভুক্ত হয়েছে না তাহলেও আসবে। তারপরে ক্ষতির অংশ, যদি ব্যবসার মধ্যে ক্ষতি হয়, ক্ষতি আমরা কি বুঝবো? এই যে ক্রেডিট পাস যদি ছোট হয় আর ডেবিট পাস যদি বড় হয়, টাকার অঙ্ক। ক্রেডিট পাস যদি ছোট হয়, ডেবিট পাস যদি বড় হয়, টাকার অঙ্ক, তাহলে আমাদের কি ক্ষতি হবে। আর যদি ক্রেডিট পাস বড় হয় আর ডেবিট পাস ছোট হয়, তাহলে লাভ হবে। ক্রেডিট মানে হচ্ছে আয়, ক্রেডিট মানে হচ্ছে আয়, আর ডেবিট মানে হচ্ছে ব্যয়। যদি আয়টা বেশি হয় আর ব্যয়টা কম হয় তাহলে তো লাভ। আর যদি আয়টা কম হয় ব্যয়টা বেশি হয় তাহলে ক্ষতি। দেখো তোমরা বুঝছো কিনা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও। কার কি সমস্যা আছে কমেন্টে জানাও। আবন্টন আর বন্টন কোনো পার্থক্য নেই। আবন্টন আর বন্টন, আজিম মিয়া বলতেছে আবন্টন আর বন্টনের মধ্যে কিভাবে পার্থক্য? পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আবন্টন যে নাম, বন্টন একই। আবন্টন আর বন্টনের মধ্যে কোনো পার্থক্য নেই আজিম মিয়া। প্রশ্নটা বুঝছো কিনা? আর এই চার্ট সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। এখন আমরা এটা মুছে দিব। আর এই প্রশ্নটা কে কে শিখছো, এটা কিন্তু আমরা সাজেশনে দিছিলাম। চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করো, এটা কিন্তু আসবেই। চুক্তি ও অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আসবে। এই প্রশ্নটা কার কার মুখস্থ আছে আমাকে কমেন্টে জানাও। দ্রুত কমেন্টে জানাও। কারো কোনো প্রশ্ন থাকলে জানাও, নাহলে আমি চারটা মুছে দিব, মুছে দিয়ে আমরা উত্তোলনের সুরটা বের করব। জিহাদ বলছে আমার। ফয়সাল খান বলছে মুখস্থ আছে। আরিয়ান খান, তুষার বলছে এখনো মুখস্থ করি নাই, তাড়াতাড়ি মুখস্থ করে নেও। জি স্যার মুখস্থ করেছি। নাইম আশরাফ, তারপরে সাইম ইসলাম, স্যার আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, সাইম ইসলাম বলতেছে আরেকবার বুঝিয়ে দিতাম। দেখো, আমাদের ডেবিট পাস দিয়া মূলধনের সুদ আসবে, বেতন আসবে, কমিশন আসবে, ঋণের সুদ আসবে, মুনাফার অংশ আসবে। এটি তোমরা মুখস্থ রাখবা, তাহলে অঙ্কটা করার সময় খুব সহজে বুঝাইতে পারবো। তারপর অতিরিক্ত মূলধনের সুদ থাকলে আমরা মূলধনের সুদের সাথে যোগ করে বসাবো, এটা আমরা অঙ্ক করার সময় বুঝিয়ে দিব।
কারণ ডাক ছাড়া তো বোঝাতে পারবো না। তারপরে ক্রেডিট দিক দিয়া নিট লাভ অথবা নিট মুনাফা এটা পোস্টের শেষে দেওয়া থাকবে, এটা আমরা সরাসরি বসাবো। উত্তোলন সুদ আমরা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা এখনই বের করে দেখাবো। পণ্য উত্তোলন পোস্টেতে থাকলে আসবে, না থাকলে আসবে না। তবে পোস্টেতে থাকলেও যদি বললে দেয় হিসাবভুক্ত করা হয়েছে তাহলে আসবে না। পোস্টেতে থাকলেও যদি বলা হয় হিসাবভুক্ত করা হয়েছে তাহলে আসবে না। আর ক্ষতির অংশ যদি ক্রেডিট টাকাটা ছোট হয়, ডেবিট টাকাটা বড় হয় তাহলে ক্ষতি হয়। ডেবিট টাকাটা যদি বড় হয়, ক্রেডিট টাকাটা যদি ছোট হয় তাহলে ক্ষতি হয়। আর ক্রেডিট টাকাটা যদি বড় হয় আর ডেবিট টাকাটা যদি ছোট হয় তাহলে লাভ হয়। ক্রেডিট মানে হচ্ছে আয়ের অংশ, ডেবিট মানে হচ্ছে ব্যয়ের অংশ। আয় বড় হলে মানে ক্রেডিট বড় হলে আর ডেবিট ছোট হলে লাভ হবে। আর ডেবিট বড় হলে ক্রেডিট ছোট হলে কি হবে? ক্ষতি হবে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, কমিশনটা বুঝিয়ে দিব আমরা পোস্টের মধ্যে, যা পাবো তাই বুঝিয়ে দিব। আজিম মেয়ে বলতেছে কমিশনটাও একটু বুঝিয়ে দিয়েন। কমিশন যদি পোস্টের আমরা থাকে তাহলে কমিশন আমরা আনবো, কারণ কমিশন হচ্ছে একটা খরচ। বেতন খরচ, মূলধনের সুদ একটা খরচ, ঋণের সুদ এটা একটা খরচ, মুনাফার অংশ এটা একটা খরচই প্রতি এটা হচ্ছে গা তোমার লাভের অংশ। কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে বলো, না হলে আমি মুছে দিব। কারো প্রশ্ন থাকলে বলো। কারো প্রশ্ন থাকলে বলো। মুছে দিব কি? নাইম আশরাফ বলতে, না স্যার কোনো প্রশ্ন নাই, মুছে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিচ্ছি।
উত্তোলন সুদ বের করার নিয়মটা একটু খেয়াল করো। দেখো, উত্তোলন সুদ বের করার 3টা নিয়ম আছে। মাসের শুরুতে যদি পশ্চাতে বলা থাকে, মাসের বছরের শুরুতে বলা থাকলে 6.5 মাস ধরতে হবে। 6.5 মাস। মাসের শুরুতে বা বছরের শুরুতে বলা থাকলে 6.5 মাস ধরতে হবে উত্তোলনের সুদ। ভালো করে বুঝো। মাসের শুরুতে বলা থাকলে 6.5 মাস ধরতে হবে। মাসের মাস মাস মাসের মাঝামাঝি বা কিছু বলা না থাকলে 6 মাস ধরতে হবে। মাসে মাঝামাঝি বা কিছু বলা না থাকলে 6 মাস ধরতে হবে। মাসের শেষে বলা থাকলে 5.5 মাস ধরতে হবে। মাসের শেষে বলা থাকলে 5.5 মাস ধরতে হবে। তোমরা এটা বুঝছো কিনা? এখানে কোনো প্রশ্ন আছে কিনা? মাসের শুরুতে বলা থাকলে 6.5 মাস ধরতে হবে। 6.5 মাস। মাসের শুরুতে বলা থাকলে 6.5 মাস ধরতে হবে। মাসের মাঝামাঝি বা কিছু পশ্চাতে উল্লেখ না থাকলে আমরা 6 মাস ধরে নিব। মাসের মাঝামাঝি বা কিছু বলা না থাকলে আমরা 6 মাস ধরে নিব। মাসের শেষে বলা থাকলে আমরা 5.5 মাস ধরবো। দেখো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাও। তারপর আমরা এখান থেকে আমরা কিভাবে অঙ্কের থেকে মানগুলা বের করতে এটা দেখাবো। আমাকে কমেন্টে জানাও। তাইম ইসলাম বলছে বুঝছি। মুস্তাফিজুর রহমান বলছে মাসের নাকি বছরে স্যার? এটা যদি তোমাদের বছরে বলা থাকে বা মাসে বলা থাকে, যেভাবে বলা থাকুক, আমাদের এটা করে নিতে হবে। আমরা অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হতে পারবো। তোমরা আগে এটা মুখস্থ আছে কিনা এটা খালি মুখস্থ করো। এটা মুখস্থ করো, আর কিছু দরকার নাই। তোমরা বোঝানোর দায়িত্ব আমার। তোমরা খালি 4টা মুখস্থ করো। আমি কি উত্তোলনের সুদ বের করার নিয়মটা, এই যে 3টা। মাসের শুরুতে বলা থাকলে 6.5 মাস। বছরের মাঝামাঝি বা এই যে দেখো, মাসের মাঝামাঝি বা কিছু বলা না থাকলে 6 মাস। মাসের শেষে বলা থাকলে 6.5 মাস ধরতে হবে। এই খালি মুখস্থ রাখো। মুখস্থ হয়েছে তোমাদের? মুখস্থ হইলে আমরা বই থেকে একটা ডাক নিয়ে আমরা বের করব। বই থেকে আমরা ডাক নিয়ে কিভাবে বের করতে এটা দেখাই দিব তোমাদের। দেখো, মুখস্থ আছে। আজিম মিয়া বলতেছে মুখস্থ আছে। ভেরি গুড, ভেরি গুড। আর অন্যরা কেউ জানাও তোমাদের মুখস্থ আছে কিনা। মুখস্থ আছে স্যার। মুস্তাফিজুর রহমান বুঝছি স্যার। নাইম আশরাফ বলতেছে জি স্যার মুখস্থ আছে। সবার মুখস্থ আছে কি? তাহলে কি আমরা মান বের করতে হয় কিভাবে এটা দেখাবো। মান বের করতে হয় কিভাবে আমরা দেখাবো। কমেন্টে জানাও। কমেন্টে জানাও মান বের করতে হয় কিভাবে, আমরা কি দেখাবো। জি স্যার। আচ্ছা, মুস্তাফিজুর রহমান বলছে দেখানোর জন্য। তাহলে চলো একটু বইটা তোমরা বের করো। 2025 সালে ডাকটা বের করো। মুখস্থ করে নিচ্ছি। জি স্যার। আচ্ছা, তোমরা 2025 সালে ডাকটা বের করো। তোমার নামটা কি? আমি তো জানি না স্যার, আমার নামটা একটু বলেন। তোমার নামটা কি লেখছো এটা বোঝা যায় না। তুমি বলো, কমেন্টে জানাও তোমার নামটা কি। টাইম ইসলাম বলতে জি স্যার। দেখেন, তাহলে চলো 2025 সালের ভোট পরশরা তোমরা বের করো। আমি তোমাদের উত্তোলন সুদটা কিভাবে বের করতে এটা দেখায় দেই। 2025 সালে ভোট পরশরা বের করো। বের করছো? 2025 সালে ভোট পরশরা বের করো। 2025 সালে ভোট পরশরা বের করো। আসমা আমার নাম। আমার বড় আন্টির নাম হচ্ছে আসমা, আর আমার আম্মুর নাম হচ্ছে হুসনা।
হ্যাঁ, ধনঞ্জয় রয়। রয় বলতে স্যার, হ্যাঁ তুমি কিছু বলবা? আমি তোমাদের একটু প্রশ্নটা বের করছো তোমরা, আমি একটু ডাকটা তোমাদের দেখাই একটু। দেখো, এই যে আমি একটু দেখাই। সারা বছর দেখো ডাকটা প্রশ্ন দেখা যায় কিনা। সারা বছর উত্তোলন ছিল রানা 4,500, রাকিব 2,500, রাশেদের হচ্ছে 2,000 টাকা। ডাকটা প্রশ্ন দেখতে পাচ্ছ কিনা? ডাকটা দেখতে পাচ্ছ কিনা স্পষ্ট আমাকে জানাও। এই যে দেখো, সারা বছর উত্তোলন ছিল রানা, সারা বছর। এখানে কিন্তু উত্তোলনটা, সুরটা, এই যে উত্তোলন, তারপর আমরা সুরটা বলা আছে। এই যে দেখো উপরে দেওয়া আছে, এই যে দেখো, মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধার্য করতে হবে, সুদ ধরতে হবে। মূলধন দেখো এনে স্পষ্ট করে বলে দিছে। এই যে দেখো, মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধরতে হবে, বার্ষিক 10% হারে। আর এখানে দেওয়া আছে সারা বছর উত্তোলন ছিল রানা 4,500, রাকিব 2,500 এবং রাশেদ 2,000 টাকা। চলো আমরা একটু এটা বোর্ডে লিখে বুঝাই দিই। সারা বছর উত্তোলন ছিল রানা 4,500 টাকা, রাকিব 2,500 টাকা, তারপর রাশেদ হচ্ছে 2,000 টাকা। উত্তোলনের পার্সেন্ট হচ্ছে 10% বলছে। মূলধনের উপরে 10%, উত্তোলনের উপরে 10%। মূলধনের উপরে 10%, উত্তোলনের উপরে 10%। এখন তোমরা বলতে পারবা উত্তোলন এই কোন সপ্তাহের মধ্যে পড়ছে? 1 নঙে না 2 নঙে না 3 নঙে? একটু কমেন্টে জানাও। 1 নঙে পড়ছে না 2 নঙে পড়ছে না 3 নঙে পড়ছে? একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। হ্যাঁ, মুস্তাফিজুর রহমান বলছে 6 মাস ধরতে হবে। কিভাবে বুঝছো? মুস্তাফিজুর বলছে 6 মাস ধরতে হবে। মুস্তাফিজুর বলছে 6 মাস ধরতে হবে। মুস্তাফিজুর ভেরি গুড, 6 মাসেই হবে। এখন কিভাবে হয়েছে একটু জানাও আমাকে, কিভাবে হয়েছে আমাকে একটু জানাও। মুস্তাফিজুর বলছে 6 মাস ধরতে হবে। মুস্তাফিজুর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজিম মিয়াও 6 মাস। ফয়সাল খান 3 নং স্যার, 3 নং হবে না। ফয়সাল খান 3 নং হবে না। আজিম মিয়া যেহেতু কিছু বলার নেই। হ্যাঁ ভেরি গুড আজিম মিয়া, কিছু বলার নাই স্যার। হ্যাঁ ভেরি গুড মুস্তাফিজুর রহমান, কিছু বলার নাই। দেখো মাসের শেষ এখানে বলা আছে আমাদের সারা বছর উত্তোলন ছিল, কিন্তু এটা কি শুরুতে না মাঝামাঝি না শেষে? কিছু বলা নাই, শুধু সারা বছর বলা আছে। সারা বছর দিয়ে হবে না, আমাদের হইতে শুরু বলা থাকতে হবে, নাহলে শেষে বলা থাকতে হবে, নাহলে মাঝামাঝি বলা থাকতে হবে। কিছুই বলা নাই, তাহলে 6 মাস ধরবো। কিছু বলা না থাকলে কয় মাস ধরবো? 6 মাস। কিছু বলা না থাকলে 6 মাস ধরবো। আসমা একটু বলো তুমি বুঝতে পারছো কিনা? ছেলেরা তো সবাই বুঝতে পারছে, একটু জানাও। এখন কিভাবে মানটা বের করে এটা কি আমি দেখাবো? বলো। হ্যাঁ আসমা বলছে কিছু বলা নেই স্যার। হ্যাঁ ভেরি গুড,
তাহলে বুঝতে পারছো? ফয়সাল খান, জি স্যার, জি। আচ্ছা, তাহলে চলো আমরা বের করে দেখাই। এখানে লক্ষ্য করো, আমি একজন করে বের করে দেখাবো, একজন করে। প্রথমে আমরা বের করব, আমি একটু পদে মুছে দিই, নাহলে ভাসবে না। এটা এখানে মুছে দেই। প্রথম আমি বের করবো, এই যে দেখো প্রথম কার নামটা আছে, রানা। রানারটা বের করবো, দেখো রানারটা বের করার নিয়মটা। রানা, রানার টাকাটা কত? রানার টাকাটা দেখো, এই যে 4,500 টাকা। 4,500 টাকা। ভালো করে বুঝতে হবে, পার্সেন্টটা কত? 10%। 4,500-কে আমরা 10% দিতে হবে, দিলে আমরা একটা টাকা পাবো। 4,000%-কে আমরা 10% দিব, তাহলে 450 সম্ভবত পাবো। 4,500 গুণ 10 শিফট পার্সেন্ট দিলে আমরা পাই 450। এই যে 450 পাই। এই পর্যন্ত বুঝছো কিনা তোমরা? আমার কিন্তু বাইর করা শেষ হয়েছে না, পরে আমি বুঝাবো। 450-এর বের করছি, এই পর্যন্ত বুঝছো কিনা? আমাদের কিন্তু এখনো শেষ হয়েছে না, আমি পুরোটা আরো দেখাবো। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? উত্তোলন সুদটা বের করার নিয়মটা দেখো, বুঝতে পারছো কিনা? কিছু বলার নেই স্যার, হ্যাঁ কিছু বলার নেই, এই কারণে আমরা 2 নাম্বারটা ধরে করব, মাঝামাঝি। মুস্তাফিজুর রহমান, বুঝছি। আচ্ছা হ্যাঁ, যেহেতু বুঝছো তাহলে আমি বের করে দেখাই। যেহেতু আমাদের দেখো প্রথমে আমরা উত্তোলনের সুদের কথা বললেই আমরা কি করব, যে টাকাটা থাকবে তাকে পার্সেন্ট দিব, যত পার্সেন্ট থাকবে তত পার্সেন্ট দিব। পার্সেন্ট দিলে একটা টাকা বের হবে। পরবর্তীতে যদি আমাদের, যদি যে সপ্তাহের মধ্যে পড়বে এই সপ্তাহ দিয়ে কাজ করতে হবে। আমাদের কোন সপ্তাহের মধ্যে পড়ছে? 2 নং-এর মধ্যে। মাঝামাঝি বা কিছু বলা না থাকলে 6 মাস। এখন 6 মাস ধরতে গেলে একটু খেয়াল করো, এই যে আমরা টাকাটা পাইলাম, এটা কিন্তু 1 বছরের টাকা পাইছি, 12 মাসের। আমরা যে টাকাটা পাইছি এটা কিন্তু বছরের টাকা। রান্নার এই যে দেখো বলা আছে সারা বছর উত্তোলন ছিল, সারা বছর। সারা বছর বছরের টাকারে যদি আমরা পার্সেন্ট করি, তাই বছরের সুদ পাইম। বছরের টাকাকে আমরা পার্সেন্ট করলে বছরের সুদ পাইম। বুঝতে পারছো কিনা? তারপরে এটাকে আমাদের কি করতে হবে? মাসে আনতে হবে। মাসে আনতে গেলে আগে 1 মাস বের করতে হবে। মাসে আনতে গেলে কি করতে হবে? 12 মাসেরটাকে আগে 1 মাসে আনতে হবে। পরে 1 মাস আনার পরে এটাকে 6 দিয়ে গুণ করলে আমাদের বের হবে, অথবা এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। যেভাবে বের করো। দেখো এটা 1 বছরের সুদ, এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব। যে টাকাটা পাইছি এটা 12 দিয়ে ভাগ করব। এই যে 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসের আসবে। 12 দিয়ে ভাগ করলে আমাদের কি 1 মাসের আসবে। তারপরে আমরা এটার সাথে যে টাকাটা হবে এটার সাথে 6 দিয়ে গুণ করব। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। 12 দিয়ে ভাগ করব, ভাগ 12। 12 দিয়ে ভাগ করলে আমরা 1 মাসের হয়, 1 মাসের হয় 37.75। এই যে 37.75 টাকা। এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলটা পেয়ে যাব। 6 দিয়ে গুণ করবো আমরা, গুণ 6। 6 দিয়ে গুণ করলে হবে 225 টাকা। 225 টাকা। দেখো কে কে বুঝছো আর কে কে বুঝছো না কমেন্টে জানাও। হ্যাঁ নাইম আশরাফ বলছে, হ্যাঁ স্যার নাইম আশরাফে দেখাই দিছে। হ্যাঁ এটা আরেকটা নিয়মে করা যায়, এটা আরেকটা নিয়মে করা যায়। যেহেতু মাঝামাঝি আছে তুমি এভাবে করতে পারবা। এই যে দেখো 450 ভাগ 2। 450-কে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। 450-কে 2 দ্বারা ভাগ করলে 225 হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এটা দিয়ে কখনো করো না। এটা দিয়ে করলে অনেক সময় বিপদে পড়বা। সহজ যত, যত সহজ, যত সহজ হয়ে যাবে ততই পস্তানি লাগবো। এই কারণে এইটা দিয়ে কখনো করো না, এইটা দিয়ে করবা। এটা দিয়ে কখন করতে পারবা? যদি মাঝামাঝি বা 6 মাস ধরতে পারো তাইলে এটা দিয়ে করবা। আর এছাড়া এটা দিয়ে কইরো না, তাইলে বিপদে পড়বা। কে কে বুঝছো না? জিহাদ বুঝছি, মোহাম্মদ রিয়াদ,
হাসান, বুঝছি। সবাই বুঝছো? সবাই বুঝে থাকলে আমাকে পরের দুইটা টাকার উত্তরটা বের করে দেখাও। উত্তর কষ্ট থেকে দেখে করো, উত্তরমালা থেকে দেখে করো না। কমেন্টে জানাও। যারা যারা বুঝছো কমেন্টে জানাও। সাইম ইসলাম বলছে বুঝছি স্যার। সবাই বুঝছো কি? সবাই বুঝছো? তাহলে বাকি দুইটা কি বের করতে হবে? একটু কমেন্টে জানাও। আর আমার 24 সালেরই বই। তোমার ফয়সাল খান, তোমার বই কি পুরান? ফয়সাল খান, তোমার বই কি পুরাতন? কমেন্টে জানাও। রিয়াদ হাসান, বুঝেছি স্যার। তাহলে কি পরে দুইটা আমরা করব? বলো। তাহলে তুমি একটা কাজ করো ফয়সাল খান, ডাকটা নাই আমার কাছে, তুমি একটু জোগাড় করে নিবা। 250 ভাগ করলে 125 হবে। হ্যাঁ, 125 হবে। কোনটা? আরিয়ান, আরিয়ান খান, তুষার। হ্যাঁ, রিয়াদ হাসান বলতেছে না স্যার পারবো। তাহলে আমি আর করবো না, ঠিক আছে? সবাই পারবা কিনা একটু জানাও। সবাই পারবা কিনা? সবাই পারবা কিনা? ফয়সাল খান, স্যার পুরান বই। তুমি একটু 25 সালের প্রশ্নগুলো একটু জোগাড় করে নিও। ঠিক আছে আজিম মিয়া, ঠিক আছে। আরিয়ান খান, তুষার, আমার কাছেও নাই ডাক। তোমরা ডাকটা একটু জোগাড় করে নিবা, কারো কাছ থেকে মোবাইলে নিয়ে নিবা ডাকটা। বেসিক ক্লাসটা না করলে কিন্তু পরবর্তীতে আমরা অঙ্ক করতে গেলে সমস্যা হবে। স্যার এটা কত অধ্যায়ের অঙ্ক? স্যার এটা তো আমি লিখে দিয়েছিলাম 3য় অধ্যায়ের। ঠিক আছে, তাহলে আমরা এটা পাস করে দেই। জি স্যার পারবো। নাইম আশরাফ, আমার নিউ বই। হুসাইন সুহান, ইমরান হুসাইন সুহান। তাহলে আমরা কি এটা পাস করে দিব? আমরা কি এটা পাস করব? বলো বলো। তাহলে উত্তোলনের সুদ নিয়ে কার কার প্রশ্ন আছে বলো, আর কার কার প্রশ্ন নাই? যে স্যার যে কোনো উত্তোলনের সুদ দিলে আমি পারবো, আমাকে কমেন্টে জানাও। মোহাম্মদ রিয়াদ হাসান বলতেছে আমার কাছে আছে, গ্রুপে দিয়ে দিব, 25 সালে প্রশ্ন আছে। ঠিক আছে। ফয়সাল খান, পাস করুন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে পরেরটা আমরা দেখি। তারপর এখানে তোমরা একটু লক্ষ্য করো, এটা দেখো। এছাড়াও রাশেদের 500 টাকা পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি, এরকম থাকলে আমরা পণ্য উত্তোলনটা লিখবো কষ্টতে। বিনতে ফখরুল,
তানজিলা বিনতে ফখরুল বলতেছে, স্যার কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম 2 এর অঙ্ক করাবেন কবে থেকে? এটা তো কোনো চুক্তি ছিল না আমার সাথে। কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম 2 এর অঙ্ক করাবেন কবে থেকে, এটার সাথে তো আমি চুক্তি ছিল না। আমার চুক্তি ছিল শুধু অ্যাকাউন্টিং করাবো প্লাস সাজেশনটা দিব। পণ্য উত্তোলন যদি তোমাদের পশ্চাতে থাকে এবং যদি বলা হয় হিসাবভুক্ত করা হয়নি, তাহলে এটা আমরা ডাকের মধ্যে আমরা এটা লিখবো। আর যদি এরকম থাকে পণ্য উত্তোলন আছে আবার হিসাবভুক্ত করা হয়েছে, তাহলে আমরা লিখবো না। প্রশ্নে থাকলেও লিখবো না। আর যদি হিসাবভুক্ত করা না হয় তাহলে আমরা অবশ্যই লিখতে হবে। এখন বেতন কে কে বুঝো? বেতন বেতন সম্বন্ধে কে কে বুঝো? চলো একটু বেতনটা দেখি। রাশেদ, রাশেদকে আমি একটু শর্ট করে লিখতেছি, একটু শর্ট করে। রাশেদকে ব্যবসা পরিচালনার জন্য প্রতি মাসে ব্যবসা পরিচালনার জন্য প্রতি মাসে আমি ব্যবসা পরিচালনা কথাটা লিখলাম না, প্রতি মাসে 1000 টাকা করে বেতন দেয়। 1000 টাকা করে বেতন দেয়। 1000 টাকা করে প্রতি মাসে 1000 টাকা করে বেতন দিতে হবে। এই বেতন উত্তরটা কত হবে কে কে বলতে পারবা? কে কে বলতে পারবা বেতনের উত্তরটা কত হবে? জিহাদ বলতেছে বুঝিনি স্যার। কি বুঝছো না জিহাদ? একটু কমেন্টে জানাও কি বুঝছো না, আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি আমাকে একটু বলো কি বুঝছো না। নাইম আশরাফ 12,000। হ্যাঁ, 1000-কে 12 দিয়ে গুণ করলে 12,000 হবে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। সবসময় বেতন যদি মাসিক দেওয়া থাকে এটাকে বছরে বানায় নিতে হবে। মাসিক দেওয়া থাকলে বেতনকে 12 দিয়ে গুণ করে বছরে বানায় নিতে হবে। হ্যাঁ, বিনতে ফখরুল বলতেছে 12,000 টাকা হবে। তানজিলা বিনতে ফখরুল বলতেছে 12,000 টাকা হবে। ঠিক আছে। মুস্তাফিজুর রহমান বলতেছে 12,000 টাকা হবে। হ্যাঁ, বেতন তো সবাই 12 দেখা যাচ্ছে। তোমাদের একটা কথা বলি, যদি বেতন মাঝে মাঝে তোমাদের অঙ্কেতে আসবে না, এই কথাটা যদি বলা থাকে, দেখো কথাটা একটু এরকম হবে, উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে এবং বেতন ডেবিট করার পর, ডেবিট অথবা চার্জ অথবা বাদ দেওয়ার পর লাভ লোকসান ধরো 70,000 টাকাটা তো আমি ধরলাম অনুমান, এই টাকাটা অনুমানে আমি ধরে নিলাম। এরকম যদি বলা থাকে কখনোই কি হবে না, বেতন আসবে না। দেখো, উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে এবং বেতন ডেবিট বা চার্জ বা বাদ দেওয়ার পর লাভ লোকসান যদি এরকম হয়, তাহলে কখনো বেতন আমরা আনতে পারবো না পোস্টেতে।
মুস্তাফিজুর রহমান বলতেছে ভোট 2023 সালে এমন আছে স্যার। আচ্ছা চলো দেখি 2023 সালে প্রশ্নটা। জাকিয়া ও সামিয়া তাদের সার্বজনীন কাজের জন্য কার্যরত যতক্ষণ মাসিক 300-200 টাকা করে বেতন পাবে, মূলধনের সুদ 6% উত্তোলনের উপর 5%। প্রত্যেক মাস শেষে তারিখে সারা বছর ধরে তানজিয়া, জাকিয়া, সামিয়া কার্যরত যত 400-200 টাকা করে উত্তোলন করে। তানজিয়া 30 সেপ্টেম্বর 2022 তারিখে কারবারে 6,000 টাকা ঋণ স্বরূপ প্রদান করেছে। সমন্বয় সাধন করার পূর্বে না কি বললা, এটা তো 23 সালে তো এরকম কোনো প্রশ্ন নাই। 23 সালে তো এরকম কোনো প্রশ্ন নাই। আসমা কি বলছো স্যার? আবার একটু বোঝান, কোনটা বোঝাবো একটু বলো আমারে, একটু বললে আমি সহজে বোঝাতে পারবো। আসমা একটু বলো কোনটা বোঝাবো, একটু বলো কোনটা বোঝাবো। তুমি একটু বলো। আর মুস্তাফিজুর রহমান তুমি একটু ক্লিয়ার করো, 23 সালে বোর্ডে এমন আছে স্যার, কি আছে একটু জানাও। লাভ লোকসানটা আসমা কি বললাম, লাভ লোকসানটা আবার বোঝাবো বলতে বুঝতে পারলাম না আমি। লাভ লোকসানটা কি বুঝাবো? আমি তো এখন অঙ্ক শুরু করছি না। আমরা তো লাভ লোকসানের আগে চারটা বুঝাইছি, তারপর উত্তোলনের সুদটা বুঝাইছি কিভাবে বের করতে হয়। এখন আমরা এই যে বেতনটা আর উপরোক্ত এই লাভ লোকসান, আচ্ছা আচ্ছা, এইটা আমরা ধরে নিছি। এরকম তোমাদের আসে না, এটা জেনারেলে আসে। তারপরে যদি তোমাদের আইসে পড়ে তাহলে তো বিপদ। এই কারণে এন্ট্রিটা আমি বুঝাইছি। যদি তোমাদের উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে সবকিছু পূর্বে থাকে, কিন্তু বেতন ডেবিট করার পর থাকে বা চার্জ করার পর থাকে বা এই বাদ দেওয়ার পর থাকে, তাইলে কিন্তু বেতনটা আসে না। এই কথাটা একটু দেখো কিভাবে আমি লিখছি। উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে অন্য যেগুলো আছে সবগুলোর পূর্বে, কিন্তু বেতন ডেবিট বা চার্জ বা বাদ দেওয়ার পর এরকম থাকলে বেতন আসে না কখনোই। এটা অবশ্য তোমাদের বিএমএ আসে না, জেনারেলে আসে। ও এটা হ্যাঁ, নাইম আশা বলতেছে উপরোক্ত সমন্বয় গঠন করার পূর্বে এবং বেতন ডেবিট অত চার্জ বা বাদ দেওয়ার পর লাভ লোকসান 70,000 টাকা, এটা বোঝানোর কথা বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এখন বুঝতে পারছো কিনা? তোমরা এটা বুঝতে পারছো কিনা? তোমাদের একটা কথা মনে রাখতে হবে, তোমাদের বিএম শাখা জেনারেল শাখা কিন্তু তেমন পার্থক্য নাই। তোমাদের একটু সহজ করে, ওদের একটু কঠিন, একটু বেশি করে। কিন্তু এই কারণে তোমাদের নিয়মটা জানতে হবে, নিয়ম সবার জন্য সমান। আজকে বলতো স্যার আবার একটু বোঝান। হ্যাঁ আবার একটু বোঝাইতেছি। দেখো, যদি আমরা সবকিছু পাওয়ার পর সমন্বয় যখন আমরা লাভ লোকসানটা যাই, লাভ লোকসানের টাকাটা এর আগে আমরা দেখবাম এরকম উল্লেখ থাকবে। দেখো আমি একটু পশ্চাতে উল্লেখ করে দেখাই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। এই যে দেখো একটু ডাকটা আমাদের এই যে এরকম যদি থাকে, এই যে দেখো একটু পর্ষটা, এটা হচ্ছে গা তোমাদের 24 সালে পর্ষটা মিস্টার ওয়াইস আর এই যে মিস্টার
পুলিশ। এটার মধ্যে দেখো নিচে উল্লেখ করা আছে, এই যে দেখো একটু ভালো করে, তাইলে বুঝতে পারবা। দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে দেখো উপরোক্ত, এই যে উপরোক্ত, এই যে উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের কারবারের লাভ 10,000 টাকা উপনীত হলো। এখানে তোমাদের এভাবে প্রশ্ন থাকবে, উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে 2020 সালে উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে বেতন চার্জ করার পর, এভাবে বলা থাকবে উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে বেতন চার্জ করার পর কারবারে লাভ হলো এত টাকা। তাইলে আমরা বেতন আনতে পারবো না, বেতন আনতে পারবো না। বেতন চার্জ করার পর বা বেতন ডেবিট করার পর বা বেতন বাদ দেওয়ার পর এইরকম যদি বললে দেয় তোমাদের, এই যে আমি যে এখানে দেখাইছি সমন্বয়ে নিচে এটা উল্লেখ থাকতে পারে। যদি কখনো থাকে তাহলে মনে রাখো এখানে বেতন আসবে না। বুঝছো তোমরা এটা? এখন আমরা কি মূলধনের সুদটা কিভাবে বের করতে হয় এটা 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 শেখাবো। মূলধনের সুদটা কিভাবে বের করতে হয় এটা শেখাবো, কমেন্টে জানাও। আচ্ছা তুমি এটা একটু মুখস্থ রাখবা, যখন আমরা অঙ্কেতে পাবো আসমা তখন আমি বুঝিয়ে দিব না। এটা হচ্ছে উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে এবং বেতন ডেবিট করার পর, এই কথা যদি লেখা থাকে বেতন চার্জ করার পর, উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে বেতন ডেবিট করার পর অথবা বেতন চার্জ করার পর অথবা বেতন বাদ দেওয়ার পর মোট লাভ এত, তাইলে আমরা বেতনটা আনতে পারবো না। এই কথাটা তোমরা একটু মুখস্থ রাখবা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন মূলধনের সুদটা বোঝার চেষ্টা করি। চলো এটা মুছে দেই। দেখো মূলধনের রান্নার হচ্ছে 40,000, রান্নার মূলধন হচ্ছে 40,000। রান্নার পরে আছে রাকিব, রাকিব আছে 30,000। রাশেদ, রাশেদ আছে 20,000। তারপরে 2024 সালে 1 জুলাই, জুলাই তারিখে রানা, 1 জুলাই তারিখে, আমি তারিখটা লিখলাম না, অতিরিক্ত মূলধন স্বরূপ কারবারে 4,000 টাকা বিনিয়োগ করছে, 4,000 টাকা বিনিয়োগ করছে। যদি বিনিয়োগ করে ব্যবসার মাঝামাঝি সময়, তাইলে মনে রাখবা এটা অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন লেখা না থাকলেও এখন তো লেখা আছে, আমরা বুঝতে পারলাম। অনেক সময় মাঝামাঝি সময়ে আরো অতিরিক্ত বিনিয়োগ করা হয় বা আরো বিনিয়োগ করা হয়, তাহলে মনে রাখবে এটা অতিরিক্ত মূলধন বলা হয়। এখন এটা বের করার নিয়মটা দেখো। আর পার্সেন্টেজ জানো, পার্সেন্টটা কত? 10%। পার্সেন্ট হচ্ছে 10%, পার্সেন্ট হচ্ছে 10%। দেখো মূলধনের সুদ খালি এই যে রানা ছাড়া, এই যে রানারটা ছাড়া তুমি সহজে ব্যক্তি বের করতে পারবা। যেমন রাকিবেরটা যদি তুমি বের করো, এই যে রাকিবেরটা খুব সহজ। 30,000কে 10% দিবা, 3,000 হবে। এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা হয়ে গেছে। রাশেদ 20,000কে তুমি
10% দিবা, হয়ে যাবে 2000। রাশেদদেরটা সমস্যা না, আমরা সমস্যা হবে শুধু রানারটা। তোমরা এটা বুঝছো কিনা আমাকে এই যে দুইটা বুঝাইছি, রাকিব আর রাশেদ, এটা কমেন্ট করে জানাও। রাকিব আর রাশেদ, মূলধনের সুদ বের করা কঠিন না, তবে যদি অতিরিক্ত মূলধন থাকে তাহলে এখানে একটু বাড়তি কাজ করতে হয়। একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। এটা বুঝলে আমরা রানারটা বের করে দেখাবো। বুঝছি স্যার, মুস্তাফিজুর রহমান, বুঝছি। অন্যরা জানাও। তাড়াতাড়ি করো ক্লাস। জি স্যার, হ্যাঁ আস্থা বলছে জি স্যার। হ্যাঁ ফয়সাল খান বলছে বুঝতে পারছি। আচ্ছা তাহলে চলো আমরা এইটা বুঝি। তাহলে আমাদের রাকিব আর রাশেদের কোনো সমস্যা নেই, আমরা রাকিব আর রাশেদটা সহজে বুঝে গেলাম। এখন রানারটা বের করবো। দেখো রানারটা কিভাবে বের করতে হবে। রানারটা দুইটা ভাগে বের হবে। রানার দেখো, রানার আছে প্রথম 40,000। 40,000কে আমরা 10% দিব, হয়ে যাবে কত? 4,000 প্লাস এই যে দেখো রানার অরিজিনাল যে মূলধনটা আছে এটার উপরে 10% দিলেই রানার কিন্তু মূলধনটা হয়ে গেছে, কিন্তু আরো অতিরিক্ত আনছে না। আরো যদি অতিরিক্ত আনে, আমরা অঙ্কটা দেখো শুরু, কিন্তু দেখো এখানে তারিখ দেওয়া আছে, তোমরা ডাকটার মাঝে দেখবা তাহলে বুঝতে পারবা। অঙ্কটা শুরু হয়েছে মূলধন আনছি 1 জানুয়ারিতে, আর অতিরিক্ত মূলধন আনছে 1 জুলাই। 1 জুলাই আনলে যদি জুলাইয়ের 1 তারিখ হয়, ভালো করে খেয়াল করো, জুলাইয়ের 1 তারিখ হলে জুলাই মাস সহ হিসাব হইব। জুলাইয়ের 1 তারিখ হলে জুলাই মাস সহ হিসাব করবা, আর জুলাইয়ের 31 হইলে জুলাই মাস বাদ দিয়ে হিসাব করবা। যেমন 1 হইলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত, কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 1 বছর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 1 বছর। তাহলে আমরা যদি 1 জুলাই হয়, জুলাই সহ হিসাব হইব। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস হয়। কয় মাস হয়? 6 মাস। তাহলে এটাকে আমরা বের করবো কিভাবে? 4,000। 4,000 গুণ 10% হবে 400। 400কে আমরা এই যে 12 ভাগ করব। 400কে আমরা 12 ভাগ করব। কি কারণে 12 ভাগ করব? এটা যেটা পাইছি 4,000কে আমরা 10% দিলে হয় 1 বছরের টাকা। 4,000কে 10% দিলে যে 400 টাকা সুদ পাইছে, এটা হচ্ছে 1 বছরের। এটাকে যদি আমরা 12 ভাগ করি তাহলে হবে 1 মাসের, পরে 6 দিয়ে গুণ করব, হবে 6 মাসের। আমরা 12 ভাগ করে নিব। 400 ভাগ 12, 33.33 টাকা এরকম আসে। এটার সাথে আমরা দেখো 33.33, এটার সাথে আমরা গুণ দিব 6 দিয়া। গুণ দিব কত দিয়া? 6 দিয়া। গুণ 6, তাহলে হবে 200 টাকা। তাহলে হবে 200 টাকা। এটার সাথে আমরা এখানে দেখাই যে গুণটা হবে 6, 400 12 দিয়ে ভাগ আর 6 দিয়ে গুণ, তাহলে হবে 200 টাকা। এই 200 টাকা এটার সাথে যোগ হবে, যোগ হইলেই হবে আমাদের 4,200। দেখো বুঝতে পারছো কিনা? বইয়ের সাথে মিলছে? বইয়ের মধ্যে হ্যাঁ 4,200 বইয়ের সাথে মিল আছে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? আমরা এই যে বন্টনযোগ্য মুনাফার যে বিষয়টা, এটা আমরা অঙ্ক করার মধ্যে বোঝাতে হবে, কারণ টাকা ছাড়া তো আমরা বুঝতে পারবো না। তুমি যদি টাকা দাও তাহলে অবশ্যই আমি বুঝাই দিতে পারবো। দিছো, আচ্ছা 30,000 টাকা পর্যন্ত যত করে 50, 30 আর একটা 20% পাবে। বন্টনযোগ্য লাভের অবশিষ্ট অংশ তাদের 2:1 অনুপাতে পাবে। এই বন্টনটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো কিনা? মুস্তাফিজুর রহমান বলছে বুঝছি স্যার। আর অন্য কেউ?
আরিয়ান খান তুষার, জি স্যার বুঝছি। সবাই কমেন্টে জানাও। সবাই কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। সবাই কমেন্টে জানাও। সবাই কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। ফয়সাল খান বুঝতে পারছি, আসমাও বুঝতে পারছি। আর যে যে কমেন্টটা করছিল অংশীদারি এটা বের করার জন্য মুনাফার অংশটা, এই ডাকটা একটু আবার দাও আমাকে। আর কোথায় থেকে ডাকটা পাইছো একটু আমাকে যদি বলো তাহলে একটু সুবিধা হয়। এটা কি সমন্বয় সমন্বয় সংক্রান্ত অঙ্ক কিনা একটু জানতে হবে, জানাও। তো আমাকে জানাও। ওই জানো না তো। আমাকে জানাও তোমরা।